আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমার এইচএসসি রসায়নের তৃতীয় অধ্যায়, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই অধ্যায়ের একটি সৃজনশীল, এবং এটা আসছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। তো এই কোশ্চেনটা মূলত আজকে আমরা আলোচনা করব, এবং এইখানে মূলত একটি পর্যায় সারণীর চিত্র দেওয়া আছে, এবং এখানে কয়েকটা মৌলর নাম প্রতীক হিসাবে দেওয়া আছে। এটা হচ্ছে এ, এক্স, এল, এম, এন এবং জেড। তো এখানে কিন্তু এই মানে অক্ষরগুলো প্রচলিত কোনো প্রতীক না, এগুলা হচ্ছে মৌল বোঝাচ্ছে আর কি। তো এখন কথা হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস বল কি? ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে যে অপোলার সমযোজী যৌগসমূহের মধ্যে, অপোলার সমযোজী যৌগসমূহের মধ্যে মানে অণুসমূহ যে ধরনের আকর্ষণ বলের কারণে পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে তাকে বলা হয় হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আচ্ছা, তো খ নম্বর বলছে যে এস অরবিটাল পাই বন্ধনে অংশগ্রহণ করে না কেন? কারণ আমরা জানি, অর্থাৎ যেই বন্ধনে অর্থাৎ অরবিটালগুলো কি করে, পাশাপাশি অতিক্রমণ করে, ঠিক আছে? অর্থাৎ যদি পাশাপাশি অতিক্রম করে সেক্ষেত্রে হচ্ছে পাই বন্ধন, আর যদি সামনাসামনি অতিক্রমণ করে সেক্ষেত্রে হচ্ছে সিগমা বন্ধন। তো এস অরবিটালের ক্ষেত্রে যেহেতু এস অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে কিন্তু পাশাপাশি অতিক্রমণ করতে পারে না, অর্থাৎ এই জন্য যে এরকম যে পাশাপাশি অতিক্রমণ করবে, অর্থাৎ এখানে তো মূলত যে পাই বন্ধন তৈরি হবে, মূলত এস অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনটা মানে অরবিটালটা এরকম বৃত্তাকার হওয়ার কারণে এখানে পাশাপাশি অতিক্রমণের কোনো সুযোগ থাকে না, আর সেজন্যই মূলত হচ্ছে এস অরবিটাল পাই বন্ধনে অংশগ্রহণ করে না, ঠিক আছে? অর্থাৎ পাশাপাশি অতিক্রমণ করতে পারে না বলে এস অরবিটাল পাই বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। তো গ নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে এল এবং এম এর আয়নীকরণ শক্তির বা আয়নীকরণ শক্তির ক্রম ভিন্ন হয় কেন? ঠিক আছে, অর্থাৎ এল এবং এম এর আয়নীকরণ শক্তির ক্রম ভিন্ন হয় কেন, অর্থাৎ আয়নীকরণ শক্তি ভিন্ন হয় কেন? তো এখান থেকে আমাদের গ নম্বরের উত্তরের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে আগে মৌলগুলো কি কি। তো এখান থেকে আমরা যদি দেখি সেটা হচ্ছে এখানে কি কি মৌল, একটা এল, ঠিক আছে, এল। তো এখানে পর্যায় সারণীর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এটা হচ্ছে গ্রুপ 3। আচ্ছা, মেবি এখানে গ্রুপগুলো একটু ভুল তোলা হয়েছে। আচ্ছা, এখানে হবে হচ্ছে 15, আর এটা হচ্ছে 16, আর এটা 17, ঠিক আছে? তো এখানে এল মৌলটা হচ্ছে অক্সিজেন, সরি নাইট্রোজেন। এল মৌলটা হচ্ছে কি? এল মৌলটা হচ্ছে নাইট্রোজেন, এবং ও মানে এম মৌলটা হচ্ছে কি? এম মৌলটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? তো আমরা জানি কোন একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি হচ্ছে যে কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করে একটি ধনাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে মূলত বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এখন আয়নীকরণ শক্তি তোমার একটা পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া হবে, যেমন ধরো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে নাইট্রোজেন অবস্থান হচ্ছে আগে, আর তারপরে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন হচ্ছে পরে। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা যদি দেখি যে নাইট্রোজেনের প্রথম স্তরে 2টা ইলেকট্রন, নাইট্রোজেনের তোমার হচ্ছে দ্বিতীয় স্তরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। আর আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অক্সিজেনের হচ্ছে প্রথম স্তরে 2টা, আর দ্বিতীয় স্তরে হচ্ছে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তো এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা মৌলেরই কিন্তু আমাদের 2টা করে কি আছে? শক্তিস্তর আছে। কিন্তু শক্তিস্তর 2টা করে থাকলেও এখানে কিন্তু অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা বেশি। তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের কেন্দ্রে প্রোটন সংখ্যা বেশি, আর কেন্দ্রে প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে
মূলত এখানে কেন্দ্র কর্তৃক যে তোমার শক্তি স্তরগুলো যে ধরনের আকর্ষণ বলের কারণে এই শক্তি স্তরগুলো ভিতর দিকে একটু চেপে আসে, যার কারণে তোমার এই নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটাই কিন্তু একই শক্তি, মানে এটাও দুইটা মানে দ্বিতীয় পর্যায়ের মৌল এবং এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল, এবং এটারও দুইটা শক্তি স্তর আছে, এটারও দুইটা শক্তি স্তর আছে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে মূলত অক্সিজেন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কম হবে, এজন্য আয়নীকরণ শক্তির মান বেশি হবে, মানে এখানে ইলেকট্রনগুলো সরাতে শক্তির পরিমাণ বেশি হবে। অপরদিকে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সরাতে তুলনামূলক শক্তির পরিমাণ কম হবে। ঠিক আছে, এরকম তো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম ঘটার কারণ হচ্ছে আমাদের এই নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে, আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটে। সেটা কীরকম সেটা যদি আমরা বলি, সেটা আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। তো আমরা যদি প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, সেটা হচ্ছে 1s2 2s2 2px 2py এবং 2pz। ঠিক আছে, তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে px py এবং pz প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন রয়েছে। আবার অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে এখানে হচ্ছে 1s 2s 2px 2py এবং 2pz। তাহলে এখানে দুইটা, এইখানে হবে তোমার হচ্ছে দুইটা, আর এখানে হচ্ছে একটা করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তো নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান কম হওয়ার কথা ছিল, অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, যেহেতু পর্যায় সারণীতে নাইট্রোজেন হচ্ছে আগে আর অক্সিজেন হচ্ছে পরে। তো নাইট্রোজেন আগে হওয়ার কারণে এবং অক্সিজেন যেহেতু পরে হওয়ার কারণে, এই জন্য অক্সিজেন পরে হওয়ার কারণে কি, অক্সিজেন পরে হওয়ার কারণে হচ্ছে এটার আয়নীকরণ শক্তির মান বেশি, মানে অক্সিজেন থেকে ইলেকট্রন সরানো কঠিন হওয়ার কথা ছিল, মানে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কিন্তু এখানে ঘটনাটা উল্টা ঘটছে, এখানে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম, মেবি এটা হচ্ছে 4000 মতো, এটা হচ্ছে 3000 সামথিং, কত সঠিক খেয়াল নাই আর কি। তো এখানে এইটারই আয়নীকরণ শক্তির মান হচ্ছে কম এবং এটারই বেশি। এর কারণ হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার এই পি অরবিটালের মধ্যে px py এবং pz তিনটা অরবিটালের মধ্যে তিনটা ইলেকট্রন একদম সুবিন্যস্তভাবে অবস্থান করে, আর সুবিন্যস্তভাবে অবস্থান করার কারণে এখান থেকে ইলেকট্রনগুলোকে সরানো বেশ কষ্টসাধ্য, অর্থাৎ যেখানে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এবং সেই তুলনায় অক্সিজেনের ক্ষেত্রে তোমার পি অরবিটালগুলো কিছুটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ px অরবিটাল দুইটা ইলেকট্রন থাকলেও py অরবিটাল এবং pz অরবিটালগুলো একটা করে ইলেকট্রন থাকে, যার কারণে এখানে তুলনামূলক নাইট্রোজেনের তুলনায় অস্থিতিশীল অবস্থায় থাকে এবং এখান থেকে ইলেকট্রন সরানো তুলনামূলক সহজ। আর এই কারণেই মূলত হচ্ছে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম এবং নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান তুলনামূলক বেশি। আর এটাই হচ্ছে ব্যতিক্রম। স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা ছিল যে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, অর্থাৎ অক্সিজেনের যদি আয়নীকরণ শক্তি 3 হয় তাহলে মানে নাইট্রোজেনের হওয়ার কথা ছিল 2, কিন্তু এখন ঘটনাটা এরকম ঘটছে যে নাইট্রোজেনের হচ্ছে 3, অক্সিজেনের হচ্ছে 2। এর মূলত কারণ হচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি বা সুবিন্যস্ততা। ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো px py এবং pz এ সুন্দরভাবে বিন্যস্ত থাকে, এজন্য তোমার হচ্ছে নাইট্রোজেন বেশি পরিমাণ আয়নিক শক্তির মানে অধিকারী আর কি, মানে নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরাতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এজন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের তুলনায় বেশি। আচ্ছা, এরপর যদি আমরা বলি যে AZ এবং XZ2 এর মধ্যে কোনটির গলনাঙ্ক কম ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, পর্যায় সারণী থেকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে A হচ্ছে গ্রুপ 1 এবং পর্যায় 2, তাহলে গ্রুপ 1 এর পর্যায় 2 আমরা জানি হচ্ছে লিথিয়াম, এবং এর সাথে কি করতে হবে, এর সাথে হচ্ছে Z মূলটা গ্রুপ 17, তাহলে এখানে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, তাহলে লিথিয়াম ক্লোরাইড। আর আরেকটা মূল কি, আরেকটা বলা হচ্ছে XZ2, মানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের, তার মানে হচ্ছে এটা বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যৌগটা AZ মানে হচ্ছে, এখানে A মানে হচ্ছে কি, মানে এখানে A মানে হচ্ছে লিথিয়াম আর এখানে X মানে হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, তার মানে হচ্ছে XZ2
মানে XZ2 মানে বেরিলিয়াম ক্লোরাইড, আর AZ মানে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে যে লিথিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক কম ব্যাখ্যা করো। ঠিক আছে, তো লিথিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক কম সেটা আমরা দেখতে পারবো দুইটা আমরা ফাজানের নীতি থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। তো ফাজানের নীতি যেটা সেটা হচ্ছে যে দুইটা একই জাতীয় যৌগের মধ্যে যেটার ক্যাটায়নের আকার বড়, ঠিক আছে, যেটার ক্যাটায়নের আকার বড় মূলত এবং ক্যাটায়নের চার্জের পরিমাণ বেশি এবং আকার ছোট, তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে যে ক্যাটায়নের চার্জের পরিমাণ বেশি, আর 2 নম্বর শর্ত হচ্ছে যে আকার তুলনামূলক ছোট। তার মানে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি দুইটা যৌগের মধ্যে আমরা গলনাঙ্ক কম বা বেশি কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা হিসাব করতে হবে সেটি হচ্ছে যে দেখতে হবে যে কোনটার ক্যাটায়নের আকার মানে কোনটার আকার ছোট এবং কোনটার আকার বড়। তো স্বাভাবিকভাবেই কোনো একটি পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা কোনো একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমতে থাকে। কমার কারণ হচ্ছে যে ইলেকট্রন বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, কিন্তু শক্তি স্তর বাড়ে না বাড়ার কারণে কেন্দ্র থেকে যে অতিরিক্ত প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, আকর্ষণ বলের কারণে মানে শক্তি স্তরগুলো ভিতর দিকে হালকা চেপে আসে, যার কারণে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সাথে সাথে আকার ছোট হতে থাকে। তো সেই হিসাব করলে এটা হচ্ছে যেহেতু আমাদের লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, তাহলে লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে অবশ্যই বেরিলিয়ামের আকার ছোট। তাহলে আমরা এখানে প্রথমত একটা কন্ডিশনে আমরা বুঝতে পারবো যে এই বেরিলিয়ামের হচ্ছে গলনাঙ্ক কম হবে। এটা প্রথমত আকার ছোট, কারণ লিথিয়াম যেহেতু বামে আছে আর বেরিলিয়াম যেহেতু ডানে আছে, তার মানে হচ্ছে বেরিলিয়ামটা হচ্ছে আকার ছোট হবে। আর আরেকটা কথা হচ্ছে যে বেরিলিয়ামের চার্জ হচ্ছে 2+, বেরিলিয়ামের চার্জ হচ্ছে 2+, অপরদিকে লিথিয়ামের চার্জ হচ্ছে মানে 1+ বা +1, এটা হচ্ছে +2 আর এটা হচ্ছে +1। তো আমাদের ফাজানের নীতি অনুসারে যে দুইটা শর্ত, তার দুইটা শর্তে আমরা মূলত বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে পাচ্ছি, আর সেটা পাওয়ার কারণে আমরা বলতে পারবো যে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কার থেকে কম, লিথিয়াম ক্লোরাইডের চাইতে। আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পাওয়ার কারণে আকার ছোট হয়। আকার ছোট হওয়া, তাহলে ফাজানের নীতি হচ্ছে যদি আকার তুলনামূলক ছোট হবে, যেটা মানে গলনাঙ্ক কম হবে বা স্ফুটনাঙ্ক কম হবে কার, যার আকার ছোট, তাহলে এখানে লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে বেরিলিয়ামের আকার ছোট। আরেকটা কথা হচ্ছে যে চার্জের সংখ্যা, তাহলে বেরিলিয়ামের হচ্ছে 2টা +2 আর লিথিয়ামের হচ্ছে +1, তাহলে আমরা এখানে বলতেই পারি যে বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক লিথিয়াম ক্লোরাইডের চেয়ে কম। ঠিক আছে, এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2019-এর বিস্তারিত ব্যাখ্যা। সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।